হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আরেকটি গুরুত্বপূর্ণ রুলস দেখব। তো এই রুলটাও পরীক্ষায় অনেক বেশি এসেছে। সিম্পল সেন্টেন্সে থাকবে বিকজ অফ, এবং কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে সিন্স, অ্যাজ, এবং কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে অ্যান্ড। সিম্পলি আমরা পাবো বিকজ অফ প্লাস পসেসিভ, এবং কমপ্লেক্সে পাবো আমরা সিন্স অথবা এস, তারপরে সাবজেক্ট দিয়ে আমরা লিখবো ভার্ব, আর কম্পাউন্ডে আমরা পাবো এন্ডের দুই দিকে দুটি ক্লজ। সিম্পল সেন্টেন্সে যদি বিকজ অফ সাথে যদি কোনো পসেসিভ পাই, এক্ষেত্রে কমপ্লেক্স করার সময় আমরা সেন্টেন্সের শুরুতে সিন্স অথবা এস লিখবো কারণ অর্থে, এবং তারপরে সাবজেক্ট দিয়ে ভার্ব লিখতে হবে, এবং কম্পাউন্ডে আমরা দুটি অংশের মধ্যে আমরা এন্ড ব্যবহার করব। So এই সেন্টেন্সটা লক্ষ্য করি, বিকজ অফ হিজ বিং ইলনেস হি ক্যান্ট ডু দ্য ওয়ার্ক। এই ধরনের কোনো সেন্টেন্স আমরা যদি ক্লু পাই বিকজ অফ, এই মনে রাখতে হবে হি ক্যান ডু দ্য ওয়ার্ক বিকজ অফ হিজ বিং ইলনেস, এই অংশটা সেন্টেন্সের পিছনেও থাকতে পারে। তো এক্ষেত্রে যদি বিকজ অফ ক্লুটা আমরা পাই, তখন আমরা সেন্টেন্সে মনে রাখতে হবে কমপ্লেক্সে সিন্স অথবা এস লিখবো আমরা। এক্ষেত্রে কমপ্লেক্স করার সময় বিকজ অফ এর পরিবর্তে লিখবো আমরা সিন্স অথবা এস, যে কোনো একটা সিন্স। তারপর এখানে হিজ আছে পসেসিভ, হিজের সাবজেক্টিভ হলো হি। যদি মাই থাকতো আমরা লিখতাম আই, আওয়ার থাকলে উই, ইয়র থাকলে ইউ, হিজ থাকায় হি, আর দেয়ার থাকলে হতো দে, এবং কার নামের সাথে যদি অ্যাপোস্ট্রফি দিয়ে এস লাগানো থাকতো, ওই নামের অ্যাপোস্ট্রফি এসটা তুলে দিয়ে আমরা নামটা এখানে লিখে দিতাম। আচ্ছা, বিং, আমরা জানি বিং থাকলে এমিজার বা ওয়াজের অক্সিলারি ভার্ব টেন্স অনুসারে একটা বসাতে হয়। এজন্য আমরা পরের অংশ লক্ষ্য করি, এখানে হি ক্যান্ট ডু অর্থাৎ প্রেজেন্ট টেন্স, এজন্য এখানে হবে এমিজারের একটা, এক্ষেত্রে হির সাথে ইজ হয়। এখন আমরা লক্ষ্য করি ইলনেস, এটা একটা নাউন। সাধারণত ইলনেস নেস যুক্ত, শন, নেস এই ধরনের সাফিক্স যুক্ত থাকলে শব্দের শেষে আমরা জানি সেটা একটা নাউন, এবং এটাকে অ্যাডজেক্টিভ লিখতে হবে। এক্ষেত্রে লিখতে হবে হি ইজ ইল, নেস আমরা বাদ দিয়ে দিব। তারপর পরের অংশ ঠিক থাকবে, হি ক্যান্ট ডু দ্য ওয়ার্ক। লক্ষ্য করি এখানে কম্পাউন্ডে কিন্তু আমি সিন্স বা এস লিখে দিইনি, এক্ষেত্রে আমাদের লিখতে হবে হি ইজ ইল অ্যান্ড। এখন কম্পাউন্ড সেন্টেন্সে দুই দিকে যদি একই সাবজেক্ট হয়, এক্ষেত্রে আমরা দ্বিতীয় সাবজেক্টটি উজ্জ্বল রাখবো, এর জন্য আর হি লিখতে হবে না, লিখতে হবে ক্যান্ট ডু দ্য ওয়ার্ক। তো এক্স্যাক্টলি এই নিয়মে আমাদের করতে হবে। তো মনে রাখতে হবে এই যে বিকজ অফ হিজ বিং ইলনেস, এই কথাটা কিন্তু সেন্টেন্সের দ্বিতীয় অংশে থাকতে পারে হি ক্যান্ট ডু দ্য ওয়ার্ক বিকজ অফ হিজ বিং ইলনেস। তো যে অংশই থাক, এই অংশ দেখেই আমরা সিন্স অথবা এস বসাবো কি না এটা সিদ্ধান্ত নিব কমপ্লেক্সের ক্ষেত্রে, এবং কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা সহজে করতে পারি। বিশেষ করে কমপ্লেক্স টু সিম্পল বা সিম্পল টু কমপ্লেক্সটাই বেশি আসে পরীক্ষায়। তো আশা করি এই সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এই সেন্টেন্সের রুলের মধ্যে দেখি, যদি সিম্পল সেন্টেন্সের T2 এবং TO2 প্লাস বার 1 অর্থাৎ ইনফিনিটিভ এরকম যদি যুক্ত থাকে, কমপ্লেক্সে আমাদের স লিখতে হবে এবং দ্যাট লিখতে হবে। কার পরিবর্তে? T2 এটার পরিবর্তে লিখতে হবে স, কমপ্লেক্সে লিখতে হবে এই টুর পরিবর্তে লিখতে হবে দ্যাট। তারপর আমাদের সাবজেক্ট দিয়ে ক্যান কুডন্টের একটা লিখবো, তারপরে ভার্ব 1 দিব, এবং কম্পাউন্ডে লিখতে হবে বেরি এবং অ্যান্ড। সো এই সেন্টেন্সে আমরা লক্ষ্য করি হি ইজ টু পুয়ার টু বাই হিজ ফুড। তো এই সেন্টেন্সে T2 এবং TO2 এরকম কোনো ক্লু পেলে আমরা সিম্পল সেন্টেন্স কীভাবে চিনবো, অর্থাৎ এখানে সাবজেক্ট একটি এবং ভার্ব একটি। আমরা জানি সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব একটি থাকে। আচ্ছা, এখন আমরা কমপ্লেক্সে লিখবো হি ইজ, এক্স্যাক্টলি আমরা হি ইজ লিখবো, এই টুর পরিবর্তে আমরা লিখবো এখান থেকে সো পুয়ার, এই টুর পরিবর্তে লিখবো আমরা দ্যাট, হি ইজ সো পুয়ার দ্যাট। তারপর এখানে লেখা আছে সাবজেক্ট, তারপরে ক্যান্ট অথবা কুডন্ট, তারপরে ভার্ব 1।
তাহলে আমরা সাবজেক্ট দিব আবার তাহলে কোন সাবজেক্টটা দেওয়ার প্রয়োজন, এখানে প্রথম যে সাবজেক্টটা আগে ছিল হি, এটাই আমরা আবার লিখবো। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের মনে রাখতে হবে দুটি সাবজেক্ট থাকে, এজন্য আমরা হিটা আবার লিখবো এখানে। এখন সাবজেক্ট লেখার পর আমাদের লিখতে হবে ক্যান্ট অথবা কুডন্ট। তো ক্যান্ট লিখবো কিনা কুডন্ট লিখবো তা ডিপেন্ড করবে এখানে কোন টেন্স আছে। ইজ, আমরা জানি এমিজার প্রেজেন্ট টেন্স রেফার করে, তো এজন্য এমিজার থাকার কারণে আমরা এখানে লিখবো ক্যান্ট বাই হিজ ফুড। সো কম্পাউন্ডে আমরা ইজি এই কাজটাই করতে পারি। সোর পরিবর্তে লিখবো বেরি এবং এই ডেটের পরিবর্তে লিখবো আমরা এন্ড। তারপর একই সাবজেক্ট উভয় দিকে হওয়ার কারণে আমরা আবার হিটা লিখবো না। তাহলে কম্পাউন্ডটা করি। কম্পাউন্ডে আমাদের লিখতে হবে হি ইজ ভেরি পুয়ার এন্ড। লক্ষ্য করি আমরা এখানে সোর পরিবর্তে লিখলাম আমরা বেরি এবং এই ডেটের পরিবর্তে লিখবো আমরা এন্ড। এবং আবার কম্পাউন্ড সেন্টেন্স আমরা জানি একই সাবজেক্ট উভয় দিকে হলে আমরা একটা বাদ দিয়ে দিতে পারি, এজন্য হি না লিখে লিখবো আমরা ক্যান্ট বাই হিজ ফুড। সো আমরা আবার লক্ষ্য করি সেন্টেন্সটা, এখানে টুর পরিবর্তে আমরা লিখলাম সো, কমপ্লেক্সের ক্ষেত্রে এই টুর পরিবর্তে লিখলাম দ্যাট, আবার এই সোর পরিবর্তে লিখলাম বেরি এবং এই ডেটের পরিবর্তে লিখলাম এন্ড। তো আশা করি এই সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এই রুলসটার মধ্যে লক্ষ্য করবে এট, ইন, অন, এট দ্য টাইম অফ, এট দ্য এজ অফ, এই সময় নির্দেশক ফ্রেজগুলো দেওয়া আছে এবং প্রিপোজিশনগুলো দেওয়া আছে। তো কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমরা এই সময় নির্দেশক সেন্টেন্সগুলোকে আমরা কমপ্লেক্স করতে চাই সিম্পল থেকে, তাহলে আমাদের প্রথমে লিখতে হবে হোয়েন, তারপরে লিখতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব দিতে হবে এবং কম্পাউন্ডে আমরা এন্ড দিয়ে করব। তো আসলে আমরা সিম্পল টু কমপ্লেক্স এবং কমপ্লেক্স টু সিম্পলটা আমাদের বেশি পড়তে হবে। কম্পাউন্ড থেকেও আসে সেন্টেন্স, তবে কম্পাউন্ডটা অনেকটা ইজি, এজন্য আমাদের সিম্পল কমপ্লেক্স কভার করলেই কিন্তু আমাদের অন্যান্যগুলো কভার হয়ে যাচ্ছে। আমরা দেখি কীরকম এট, ইন, অন এগুলা যুক্ত কোনো টাইম ফ্রেজ, কোনো টাইম নির্দেশ করলে, যেমন বাংলাদেশ became independent in 1971। আমরা লক্ষ্য করি এই সেন্টেন্সের মধ্যে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। তো এই সেন্টেন্সের মধ্যে একটা টাইম ফ্রেজ দেওয়া আছে, এটা হলো ইন 1971। আমরা জানি ইয়ারের পূর্বে ইন বসে। তো এই ধরনের টাইম ফ্রেজ যখন আমরা পাবো, এটাকে আমরা কিন্তু টাইম ফ্রেজের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, কমপ্লেক্স করতে পারি। তো কমপ্লেক্সটা একটু লক্ষ্য করি আমরা। কমপ্লেক্স এটা একটা সিম্পল সেন্টেন্স। সাধারণত আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকে, বাংলাদেশ বিকেম একটা সাবজেক্ট একটা ভার্ব। তো কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা এটাকে দুটি অংশে বিভক্ত করব। কিভাবে? আমরা কমপ্লেক্সে যেহেতু টাইম ফ্রেজ আছে, আমরা লিখব when। এখন আমরা টাইম দিয়ে একটা অংশ বানাতে পারি। এখন মনে রাখতে হবে আমাদের এখানে একটা সাল নির্দেশ করতেছে। আমরা এই when যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা একটা ইন্ট্রোডাক্টরি ইট আমরা এখানে ব্যবহার করতে পারি। ইন্ট্রোডাক্টরি ইট কি? আমরা বিশেষ করে বিভিন্ন সাল, মাস, বছর এগুলোর পূর্বে, বিভিন্ন টাইম ফ্রেজের পূর্বে আমরা ইট দ্বারা সাবজেক্ট গঠন করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। এজন্য আমরা একটা ইট লিখবো এখানে সাবজেক্ট হিসাবে, যেহেতু আমাদের রুলে আছে when এর পরে সাবজেক্ট দিয়ে ভার্ব দিতে হবে, এজন্য ইট লিখলাম। এবং একটা বিষয়, 1971 সাল এটা আমাদের জন্য পাস্ট টেন্স, অতীত, এজন্য আমরা এখানে ইট ওয়াজ ব্যবহার করতে পারি। when it was 1971, যখন 1971 সাল ছিল তখন বাংলাদেশ কি হয়েছিল? স্বাধীন হয়েছিল, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা একটা অংশ তৈরি করলাম টাইম দিয়ে এবং অন্য অংশটা আমরা যেভাবে আছে ওইভাবেই রেখে দেবো। তাহলে লিখবো বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট। কম্পাউন্ড। এখন কম্পাউন্ড সেন্টেন্সে আমরা একটা বিষয় খেয়াল রাখতে হবে, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে গঠনগত অনেকটা মিল পাওয়া যায়। আমরা যখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, এই বিষয়টা অনেকটা ইজি। কিভাবে? ইট ওয়াজ 1971, আমরা মধ্যে শুধু এই কনজাংশনটা যুক্ত করে দিব অ্যান্ড, এবং বাকি অংশটা ঠিক থাকবে। কিভাবে? ইট ওয়াজ 1971 অ্যান্ড, এবং
বাংলাদেশ স্বাধীন হয়েছিল, became independent. তো আশা করি তোমরা এই সিস্টেমটা বুঝতে পেরেছো। টাইম ফ্রেজ থাকলে এট, ইন, অন, আমরা জানি এট কোনো নির্দিষ্ট সময়ের পূর্বে এট বসে, যেমন আই ইউজুয়ালি গেট আপ এট 6 o'clock, এখানে 6 o'clock-এর পূর্বে এট বসেছে। এভাবে ইন, আমরা কোনো ইয়ারের পূর্বে, মাসের পূর্বে ইন ব্যবহার করি, যেমন হি উইল কাম ব্যাক ইন জানুয়ারি, এরকম কোনো মাসের পূর্বে ইন ব্যবহার করি। অন, বিভিন্ন ডেটের পূর্বে আমরা অন ব্যবহার করি, অন ফ্রাইডে হি উইল কাম ব্যাক, এরকম অন, ইন, অন, অ্যাট, এগুলো বিভিন্ন টাইম নির্দেশ করে। আবার অ্যাট দ্য টাইম অফ কোনো সময়ে কোনো কাজ চলতেছে বোঝায়, এরকম বললে আমরা অ্যাট দ্য টাইম অফ। যেমন অ্যাট দ্য টাইম অফ মাই গোয়িং টু অফিস হি উইল কল মি, এরকম। অ্যাট দ্য এজ অফ 4 years old হি ওয়েন্ট টু ঢাকা, এরকম। অ্যাট দ্য এজ অফ হিজ 4 years old, তো এরকম অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য টাইম অফ থাকলে আমরা কোনো টাইম ফ্রেজ বুঝি, এবং এই টাইম ফ্রেজগুলো থাকলে আমরা কমপ্লেক্স করার সময় সামনে ওয়েন দিয়ে লিখতে পারি। আমি আরেকটা উদাহরণ দেখাই। অ্যাট দ্য টাইম অফ তো বৃষ্টির সময় তারা খেলা বন্ধ করে দিল। অ্যাট দ্য টাইম অফ রেইনিং দে স্টপড প্লেইং, এই সেন্টেন্সের মধ্যে অ্যাট দ্য টাইম অফ একটা টাইম ফ্রেজ, এজন্য আমরা এই ধরনের টাইম ফ্রেজ দেখলে কমপ্লেক্স করার সময় আমরা সামনে ওয়েন লিখব। ইট ওয়াজ রেইনিং দে স্টপড প্লেইং। সেন্টেন্স আমরা লক্ষ্য করি আবার, এট দ্য টাইম অফ রেইনিং, এই ধরনের সেন্টেন্স অর্থাৎ বৃষ্টি হওয়ার সময়ে দে স্টপ প্লেইং, তারা খেলা বন্ধ করে দিল। তো ওয়েন ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল, দে স্টপ প্লেইং, তারা খেলা বন্ধ করে দিল। এরকম আমরা কম্পাউন্ডও করতে পারি। কম্পাউন্ডে আমরা লিখবো ইট ওয়াজ রেইনিং অ্যান্ড দে স্টপ প্লেইং। তো আশা করি তোমরা এই সেন্টেন্সের প্যাটার্নগুলো বুঝতে পেরেছো। আমরা মনে রাখবো সিম্পলে যদি অ্যাট, ইন, অন, অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য এজ অফ এরকম কোনো টাইম ফ্রেজ দেওয়া থাকে, কমপ্লেক্স করার সময় আমরা ওয়েন এবং সাবজেক্ট ভার্ব দিতে পারি। এবং সাবজেক্ট হিসেবে অধিকাংশ সময় তোমরা দেখবে যে এখানে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহৃত হয়, এবং তারপরে টেন্স বুঝে এমিজার বা ওয়াজের অন্য কোনো মডেল অক্সিলারি বা ভার্বস আমরা ইউজ করি। আর কম্পাউন্ডে আমরা মনে রাখবো দুটি ক্লজ, দুই অংশে, এবং মধ্যে কনজাংশন হিসেবে এন্ড যুক্ত থাকবে। তো এই রুলটা অনেক সহজ, তোমরা প্র্যাকটিস করবে বাসায়, এই থেকে এক্সারসাইজ তোমরা করবে, এবং যদি কোনো প্রবলেম হয় তোমরা ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবে আমাকে। আমি ইনশাআল্লাহ ট্রাই করব পরের ভিডিওতে এটা সলভ করার।